নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মোনালিসা আর আমার এই সাহিত্য বৈঠক চ্যানেলে আপনাদেরকে শোনাতে এসেছি বাংলা সাহিত্যের কিছু অমূল্য গল্প ও কবিতা। আজ পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পুঁইমাচা। তৎকালীন বঙ্গ সমাজের এক খণ্ডচিত্র। সহায়হরি চাটুর্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক খুঁড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়ে 2 আঙুলের সাহায্যে ঝাঁটার সাথে লেগে থাকা তেলটুকু সংগ্রহ করে চুলে মাখছিল। স্বামীকে দেখে তাড়াতাড়ি করে গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বার করে দেবার জন্য বিন্দু মাত্র আগ্রহ দেখালেন না, এমনকি বিশেষ কথাও বললেন না। সহায়হরি এগিয়ে গিয়ে বললেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। তা খেন্তি টেন্তি সব গেল কোথায়? তুমি বুঝি তেল মেখে ছোঁবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠিক করেছো বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হলো। এটা যে ঝড়ের ঠিক আগের আকাশের স্থির ভাব মাত্র, তা বুঝে তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করে বললেন, কেন, কি আবার, কি? অন্নপূর্ণা আগের চেয়েও শান্ত সুরে বললেন, দেখো, মজা করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায়হরি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম নিয়ম মেনে চলতে হয়। সহায়হরি অবাক হয়ে কি বলতে যাচ্ছিলেন, অন্নপূর্ণা আগের মতোই বলতে লাগলেন, এক ঘরে করবে গো তোমাকে, এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উৎসুগ্গ করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ যেতে বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে বললেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে? সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও! অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কি কঠিন কথা? আর সত্যি তো একদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামিয়ে বললেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? আবার গলা উঠিয়ে বললেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সামনে থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায়হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠিয়ে নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে যাত্রা শুরু করলেন।
কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখে হঠাৎ থেমে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও, এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে নিয়ে বাড়ি ঢুকল। তার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে। চেহারা দেখে মনে হয় কারা পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠানের জঙ্গল তুলে দিচ্ছিল। মেয়েটি তাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো, বাতাসে উঠছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর আর শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলি 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো। পিনটার বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরে তার পেছনের বোনটির হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি নিয়ে মেলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়াখুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতেই চায় না, বলে তোমার বাবার কাছে 8 দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া থেকে অত্যন্ত ঝাঁঝের সাথে চিৎকার করে বললেন, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গেছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তখন আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলেছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছি, সব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চেয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকেই চললেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয়। যা, ফের যদি বাড়ির থেকে বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া করে রেখে দেব। বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলে নিয়ে খিড়কির দিকে চলল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াতে পারল না। অনেকগুলো ডাঁটা এদিক ওদিক ঝুলতে ঝুলতে চলল। সহায় হরির ছেলে মেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। সহায় হরি আমতা আমতা করে বলতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁই শাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়িয়ে মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তার দিকে চেয়ে বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চেয়ে দেখলেন, তার চোখ দুটো জলে ভরে এসেছে। তার মনে বড় কষ্ট হলো। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁই শাকের পক্ষ অবলম্বন করে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তার আদৌ সাহস হলো না। নিঃশব্দে খিড়কি দোর দিয়ে
বেরিয়ে গেলেন। বসে রান্না করতে করতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে করার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়ল গত বছর অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠোনের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়েছিল সেগুলি কুড়িয়ে নিয়ে আসলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারের ছাইগাদায় ফেলে দিয়েছে। কুচো চিংড়ি দিয়ে এভাবে চুপি চুপি পুঁইশাকের তরকারি রান্না করলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। দু একবার এদিক ওদিক ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন ওই পুঁইশাকের এক টুকরো তার পাতে পড়ে নেই। পুঁইশাকের উপর তার এই মেয়েটির যে কেমন লোভ তা তিনি জানতেন। জিজ্ঞাসা করলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি ঘাড় নেড়ে এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি ভেবে অন্নপূর্ণার চোখে জল আসলো। চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে চালের বাতায় গোঁজা ডাল থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীমায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বিকেলবেলা সহায় হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদার পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্রে দেব না, স্বভাব নইলে পাত্রে দেব না করে কি কাণ্ডটাই না করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে। তার কি স্বভাব? রাম বলো, ৬-৭ পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। পরে সুর নরম করে বললেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন? এই যে তোমার মেয়েটি ১৩ বছরের। সহায় হরি বাধা দিয়ে বলতে গেলেন, এই শ্রাবণে ১৩। আহা হা হা, ১৩ আর ১৬ তফাৎ কি শুনি? ১৩ আর ১৬ তফাৎটা কিসের? সে ১৩ই হোক আর ১৬ই হোক আর ৫০ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল। তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো একরকম উচ্ছুগ্গ করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, ৭ পাকের যা বাকি, এই তো। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর পাত্তর, রাজপুত্তর না হলে কি পাত্তর মেলে না? গরিব মানুষ, দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে? জজ ম্যাজিস্ট্রার না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি কুঁড়ির জমিতে ৪টি আমন ধানও করেছে। ব্যাস, রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হচ্ছে মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ নির্দেশ করতে গিয়ে কেউ কেউ বলে কালীময় নাকি মজুমদার সাহেবের কাছে অনেক টাকা ধার করেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। এ দুষ্টপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কিছু মাস আগে নিজের গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুমোর পরিবারের বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়ে
কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনোপুত না হয় সহায় হরি সে সম্বন্ধ ভেঙে দেন। দিন দুই পরের কথা, সকালে উঠে সহায় হরি আপন মনে তামাক টানছেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের দিকে কি জানি কেন চেয়ে দেখলেন, পরে নিচু স্বরে বললেন, যা শিগগির যা, শাবলখানা নিয়ে আয় দিকি। কথা শেষ করে আবার কি জানি কেন খিড়কির দিকে একবার সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দু হাতে আঁকড়ে ধরে খেন্তি এসে পড়ল। তারপরে বাবা মেয়েতে সন্তর্পণে সামনের দরজা দিয়ে বেরিয়ে গেল। অন্নপূর্ণা স্নান সেরে এসে সবে কাপড় ছড়িয়ে উনুন ধরাবার জোগাড় করছিলেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিলে, খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায়। যাবার পথের ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার গন্ধ বন থেকে বের হচ্ছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল থেকে ও ডালে যাচ্ছে। দুর্গা আঙুল দেখিয়ে বলল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিসও লক্ষ্য করলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে আওয়াজ হচ্ছিল, কি যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়ে দাঁড়িয়ে রইলেন, পরে আবার চলতে আরম্ভ করলেন। তারা খানিক দূর যেতে না যেতেই বনের মধ্যে আবার খুব খুব শব্দ শুরু হলো। কাজ ছেড়ে ফিরতে অন্নপূর্ণার কিছু দেরি হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠানের রোদে বসে তেলের বাটি সামনে নিয়ে খোঁপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে রান্নাঘরে গিয়ে উনুন ধরাবার উদ্যোগ নিতে লাগলেন। মেয়েকে বললেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি স্নান করতে যাবার একটুখানি পরেই সহায় হরি 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে নিয়ে উপস্থিত হলো এবং সামনে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেদিকে চেয়ে বলে উঠল, ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিকক্ষণ আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হয়ে বললেন, আমি না, আমি কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখে মনে হলো তিনি এইমাত্র আকাশ থেকে পড়ছেন। অন্নপূর্ণা আগের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যা কথাগুলো এখন আর বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি? দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপাতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছা হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? সহায় হরি হাত নেড়ে
বরজপোতায় তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করার চেষ্টা করলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে কিছুই বলতে পারলেন না। আধ ঘন্টা পর খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকল। সামনের মেটে আলুর দিকে একবার আট চোখে চেয়েই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সাথে কাপড় মেলতেছিল। অন্নপূর্ণা ডাকলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনেই খেন্তির মুখ শুকিয়ে গেল। শীতস্তত করতে করতে মার কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে নিয়ে এসেছিস তো? খেন্তি মার মুখের দিকে একটু চেয়ে থেকে একবার মাটিতে পড়ে থাকা আলুটার দিকে চাইল, আবার মার মুখের দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সামনের বাঁশঝাড়ের মাথার দিকেও চাইল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ থেকে কথা বেরোল না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস না যে বড়? ওই মেটে আলু তুই এনেছিস তো? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছ মেটে আলু চুরি করতে? সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে? সেই এক গলা বিজন বন, তার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের মেটে আলু তুলে আনলি? যদি গোসাইরা চৌকিদার ডেকে তোকে ধরিয়ে দেয়, তোর কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো না জোটে খাবো না, তা বলে পরের জিনিসে হাত? এই মেয়ে নিয়ে আমি কি করব মা? 2-3 দিন পরে একদিন বিকেলে ধুলোমাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কন্টিকারির জঙ্গল হয়েছিল, খেন্তি সেখানে মহা উৎসাহে আরো কিছু সবজির গাছ লাগাবার আয়োজন করছে এবং কেবলমাত্র একটি ছোট শীর্ণ পুঁইশাকের চারা সেখানে লাগিয়েছে। অন্নপূর্ণা হেসে বললেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটায় চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলল, কেন মা, আমি রোজ জল ঢালবো? দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়। খুব শীত পড়েছে। সকালে উঠে সহায় হরি দেখলেন তার 2 ছোট মেয়ে চাদর গায়ে দিয়ে রোদ ওঠার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি নিয়ে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জি বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনলো। সহায় হরি বললেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখো দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি? সহায় হরি বাইরে বেরিয়ে গেলেন। ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখের দিকে ভালো করে চেয়ে দেখেননি? খেন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। জামার ইতিহাস এইরকম। বহু বছর হলো হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা দ্রব্যের জামাটি ক্রয় করে আনেন। ছিঁড়ে যাবার পর তাতে কতবার রিপু করা হয়েছিল, কিন্তু সম্প্রতি গত বছর থেকে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ায় জামাটি আর তার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায় হরি কখনো রাখতেনও না। জামার বর্তমান অবস্থা সম্বন্ধে অন্নপূর্ণারও জ্ঞান ছিল না। সেটা খেন্তির নিজস্ব ভাঙা টিঙের তোরঙ্গের মধ্যেই থাকত।
পৌষ সংক্রান্তি। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাঁশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়ে চটকাচ্ছিলেন। একটি ছোট বাটিতে একটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পেড়ে একমালা নারকেল কুটছিল। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে অস্বীকার করেন, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরে বেড়ায়, তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নয়। অবশেষে খেন্তি নিতান্ত ধরে পড়ায় হাত পা ধুয়ে শুদ্ধ কাপড় পরে বর্তমান পদে সে নিযুক্ত হয়েছে। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছেন। ছোট মেয়ে রাধা হঠাৎ ডান হাতখানা পেতে বলল, মা, ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা থেকে একটুখানি গোলা তুলে নিয়ে রাধার প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুটি অমনি তার ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মার সামনে পেতে বলল, মা, আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুটতে কুটতে লোভের দৃষ্টিতে মাঝে মাঝে এদিকে চাইছিল, কিন্তু খেতে চাইলে পাছে মা বকে, সেই ভয়ে চুপ করেছিল। অন্নপূর্ণা বললেন, দেখি, নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি তাড়াতাড়ি করে নারকেলের উপরের মালাখানা, যেটাতে ফুটো নেই, সেখানা সরিয়ে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করে গোলা ঢেলে রাখলেন। মেজ মেয়ে পুঁটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলে বলল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তক্তি এসব হয়েছে। পুঁটি জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল ক্ষীরের পুর না হলে নাকি পাটিসাপটা হয় না। আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো বেশ লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল লাগিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সদুত্তর খুঁজতে লাগলেন। খেন্তি বলল, খেদির ওই সব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হয়? সেদিন জামাই এলে ওদের বাড়ি, দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিল। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আমার মার পিঠেতে কখনো ওরকম গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়া ভাবে এই সমস্ত কথা বলে খেন্তি মার দিকে চেয়ে জিজ্ঞাসা করল, মা, নারকেল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বললেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা কোড়া তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগলো। মুখ যদি মনের আয়না হয়, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণই থাকতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা সব এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলায়, বার করে নিয়ে আয়। খেন্তির কাছে অন্নপূর্ণার এ প্রস্তাব যে খুব একটা ভালো লাগলো না, তা তার মুখ দেখেই বোঝা গেল। পুঁটি বলল, মা, বড়দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব। খান কয়েক খাবার পরেই ছোট মেয়ে রাধা আর খেতে চাইল না। সে নাকি বেশি মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছে। সে মুখ বন্ধ করে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও
18-19 খানা খেয়েছে। জিজ্ঞাসা করলেন, খেন্তি আর নিবি? খেন্তি খেতে খেতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাকে আরো খানিক কয়েক দিলেন। খেন্তির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। হাসি ভরা চোখে মার দিকে চেয়ে বলল, বেশ খেতে হয়েছে মা। ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে আবার খেতে লাগলো। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলতে তুলতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু বেশি মাত্রায় ভোজনপটু মেয়ের দিকে চাইলেন। মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজে কর্মে বকো মারো গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষের বিয়ে হলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবু প্রথমে অন্নপূর্ণার আদৌ ইচ্ছে ছিল না, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে বের হতে একটু সংকোচ বোধ করছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতখানি ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে আসলো, কিচ্ছু বলতে পারলেন না। বাড়ি থেকে বেরিয়ে আমলকি তলায় বেহারারা সুবিধা করাবার জন্য বরের পালকি একবার নামালো। অন্নপূর্ণা চেয়ে দেখলেন, বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নিচু হয়ে আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকি থেকে বেরিয়ে সেখানে লুটোচ্ছে। তার এই অত্যন্ত অগোছালো নিতান্ত নিরীহ একটু বেশি মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? যাবার সময় খেন্তির চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলেছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি কেন যাবে রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখিয়ে সে একঘেয়েমি সুরে বলল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলা উঠানের মাচায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করে উঠত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই যে। কোথা থেকে বেরিয়ে এসে লজ্জাহীনার মতন হাতখানি পেতে মিনতির স্বরে বলবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের ওপর হয়ে গেছে। পুনরায় আষাঢ় মাস এসেছে, বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে কথা বলছেন। সহায় হরি তামাক সাজতে সাজতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো আর কি জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের ওপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হবে তিনি রুটি করার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করে বললেন,
না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তা তোমার মেয়ের হয়েছিল কি? সহায় হরি হুঁকাটায় 5-6টা টান দিয়ে কাস্তে কাস্তে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না ভেবে দেখলাম। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চাল, হাবাতে ঘরের মেয়ের মতো খাই খাই, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না, বুঝলে? সহায় হরি হঠাৎ কথা বন্ধ করে দিয়ে জোরে জোরে মিনিট কতক হুঁকায় টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। খানিকক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যা অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের মেয়ের সঙ্গে কুটুম্বিতে করলে এরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে চলে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চেয়ে বললেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি। প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হরি শুষ্ক সুরে হা হা করে খানিকটা শুষ্ক হাসি হাসলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরুতেই টালায় এক দুঃসম্পর্কের বোন আছে আমার, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিচ্ছু। তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি। না, এমন চামার, গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কেটে গেছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষের দিকে এত শীত পড়েছে যে অত্যন্ত বৃদ্ধ লোকরাও বলাবলি করছেন যে এমন শীত তারা কখনো দেখেননি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছেন। পুটি ও রাধি উনানের পাশে বসে আগুন পোহাচ্ছে। রাধি বলছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির চাদর কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে বসো না, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এদিকে আয়। গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চেপে ধরলেন। দেখতে দেখতে মিঠে আঁচে পিঠে টোপরের মতন ফুলে উঠল। পুঁটি বলল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বললেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচো লতার থেলো থেলো সাদা ফুলের মধ্যে
জ্যোৎস্না আটকে রয়েছে। পুঁটি ও রাধি খিড়কি দোর দিয়ে খুলতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখসে শব্দ করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। পুঁটি পিঠেটা জোর করে ছুঁড়ে ঝোপের মধ্যে ফেলে দিল। তারপর চারদিকের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছন দিকে গিয়ে খিড়কি দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পুঁটি ও রাধি ফিরে এলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, দিলি? পুঁটি বলল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কেটে গেল। পিঠা গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ থেকে একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করছিল। তার স্বরটাও ক্রমশ যেন তন্দ্রালু হয়ে পড়েছে। দুই বোনের খাওয়ার জন্য কলার পাতা চিরতে চিরতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে নিজে নিজে উঠোনের একটা কোণে গিয়ে পড়ল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরেনি, মাচা থেকে বেরিয়ে দুলছে, সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। আজকের নিবেদন এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কিন্তু পরের দিন আবার আসব নতুন একটি কবিতা অথবা গল্প নিয়ে। সাহিত্য বৈঠক চ্যানেলের গল্প ও কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।